ইসরায়েলের পারমাণবিক স্থাপনা সহ ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ধ্বংসস্তূপে পরিণত আরাদ, যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি অস্বীকার তেল আবিবের। যুদ্ধে ইতিহাসের ভয়াবহতম জ্বালানি সংকটের আশঙ্কা আইইএ প্রধানের। তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ভবন বিধ্বস্ত হয়ে প্রায় অর্ধশত আহত হয়েছে। এছাড়া দক্ষিণের আরাদ শহরে ভবন ধসে 80 জনের বেশি আহত হয়েছে। অন্যদিকে ইরানি আকাশসীমায় ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। বাহরাইন ও ইরাকে মার্কিন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি। তবে হরমুজ প্রণালীতে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা কমেছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। যদিও 48 ঘন্টার মধ্যে প্রণালীটি খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধসে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায় এতে বহু মানুষ হতাহত হয়েছেন। হামলার পরপরই এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। টাইমস অব ইসরায়েল জানায় হামলার পরই ধ্বংসস্তূপে দ্রুত উদ্ধার কাজে যোগ দেয় জরুরি সেবা বাহিনী। এছাড়া দক্ষিণের আরাদ শহরে ভবন ধসে অর্ধশতের বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধ বিমানে আঘাত করার দাবি করেছে তেহরান। তবে এ দাবি অস্বীকার করেছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় ঘাঁটিগুলোর বিমান রাখার স্থান ও জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্যবস্তু করা হয়। এসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন বিমানগুলো ইরানে হামলা চালাচ্ছিল বলেও দাবি করা হয়। এছাড়া বাহরাইনেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরাকের রাজধানী বাগদাদে বিমানবন্দরের কাছে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ঘটনার আগে শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের একটি ভূগর্ভস্থ স্থাপনায় বোমা হামলায় হরমুজ প্রণালীতে দেশটির হুমকি সৃষ্টি করার সক্ষমতা কমেছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডার। এই স্থাপনায় ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র মজুত রাখত বলেও জানানো হয়। সেন্টকম কমান্ডার আরও জানান, এ পর্যন্ত ইরানের 130টি জাহাজ সহ 8000-এর বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রণালী না খুললে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেয়া হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল এই সতর্কবার্তা দিয়েছেন। নীতি নির্ধারক ও বাজার সংশ্লিষ্টরা উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোর ক্ষয়ক্ষতির ব্যাপকতাকে এখনও অবমূল্যায়ন করছেন বলে মন্তব্য করেন তিনি। বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে আরও সোচ্চার হতে হবে। ফাতিহ বিরল বলেন, পেট্রোল ও অন্যান্য জ্বালানির উচ্চ মূল্যের এই সময়ে সাশ্রয়ী হওয়া ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিক উভয়ের জন্য মঙ্গলজনক হবে। এছাড়া ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ 70-এর দশকের জ্বালানি সংকটের চেয়েও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতি তাকেও ছাড়িয়ে গেছে বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালী কাজে তেলের চাহিদা কমানোর পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মহাসড়কে যানবাহনের গতিসীমা কমানো এবং সম্ভব হলে ঘরে বসে কাজ করার কথাও উল্লেখ রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ইরানিরা। ফার্সি বর্ষবরণ নওরোজ ঘিরেও উচ্ছ্বাস নেই তাদের। অন্য সময় নতুন পোশাক, খাবার আর কেনাকাটায় ব্যস্ত থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত বেশ কয়েকজন সেনা কর্মকর্তার জানাজাও সম্পন্ন হয়।
স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা উপেক্ষা করে রাজধানী তেহরানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ইরানের বাসিন্দারা। মসজিদগুলোতে ঢল নামে মুসল্লিদের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইরানের মাশহাদ শহরে প্রচুর মানুষ ভিড় করেন। যদিও যুদ্ধ পরিস্থিতির কারণে ঈদের আনন্দ এবার অনেকটাই ম্লান। এবছর ঈদের সঙ্গে মিলে গেছে ইরানের ঐতিহ্যবাহী নববর্ষ নওরোজের উৎসব, তবে নেই কোনো উচ্ছ্বাস। সাধারণত পরিবারগুলো নতুন পোশাক, খাবার আর উপহার কেনাকাটায় ব্যস্ত থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিরাপত্তা ঝুঁকি আর সম্ভাব্য হামলার ভয়ে ঘরবন্দি বেশিরভাগ মানুষ। এবছর পরিবেশ এতটাই মলিন যে নতুন বছরকে স্বাগত জানানোর মতো মনোভাবও খুঁজে পাওয়া যাচ্ছে না। উদযাপনের কথা আমরা ভাবছি না, বরং ভাবছি এই যুদ্ধ কবে শেষ হবে আর আমাদের সামনে কি অপেক্ষা করছে। And what's going to happen to us? সড়কে অনিরাপত্তা আর শহর জুড়ে উত্তেজনার কারণে বাতিল হয়েছে ভ্রমণ পরিকল্পনা। অন্য শহর থেকে আত্মীয়দের আসা যাওয়াও প্রায় বন্ধ। একই শহরের মধ্যে সীমাবদ্ধ ছোটখাটো দেখা সাক্ষাৎই একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা পরিস্থিতি সড়ক ও শহর জুড়ে এতটাই অনিশ্চিত যে ভ্রমণের কথা ভাবাই যাচ্ছে না। অন্য প্রদেশ থেকে অতিথি আসার প্রত্যাশাও নেই। এখন কেবল এই শহরেই আত্মীয়দের সঙ্গে দেখা করা সম্ভব। এদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত বেশ কয়েকজন সেনা কর্মকর্তার জানাজাও সম্পন্ন হয়। এখানেও ঢল নামে মানুষের। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর জন্য বহুমাত্রিক রাজনৈতিক সুযোগ। বহিরাগত হুমকি মোকাবিলার আড়ালে ঘরোয়া সংকট চাপা দেওয়ার এক কৌশল হিসেবেও দেখা হচ্ছে এই যুদ্ধকে। বিশ্লেষকদের মতে এই সংঘাত নেতানিয়াহুর জন্য পলিটিক্যাল রিসেটের সুযোগ তৈরি করেছে। শাক দিয়ে মাছ ঢাকার মতোই পারমাণবিক অস্ত্র রাখার দায়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। দীর্ঘদিন ধরেই তেহরানকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই যুদ্ধের সামরিক অংশীদার হিসেবে তিনি বরাবরই যুক্তরাষ্ট্রকে পাশে পেয়েছেন। শুধু নিরাপত্তাজনিত কারণ নয়, বরং নিজের নানাবিধ দুর্বলতা থেকে দৃষ্টি সরাতেই ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছে বলে আল জাজিরাকে জানিয়েছেন বিশ্লেষকরা। 2019 সাল থেকে চলা দুর্নীতি মামলার চাপে রয়েছেন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে তিনি বারবার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ পাচ্ছেন। এই যুদ্ধ তাই তার জন্য আইনি চাপ এড়ানোর একটি কার্যকর ঢাল হিসেবেও কাজ করছে। সম্প্রতি সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা নিয়ে দেশে ব্যাপক বিক্ষোভ হয়, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সেই প্রতিবাদ অনেকটা স্থিমিত হয়ে গেছে। এই সুযোগে সরকার বিতর্কিত আইন এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধীদের। বিশ্লেষকরা জানান, এই সংঘাত অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পথও সহজ করেছে। গাজা ও পশ্চিম তীরে সহিংসতা বাড়লেও আন্তর্জাতিক নজর এখন ইরান যুদ্ধের দিকে। আল জাজিরাকে বিশ্লেষকরা জানান, ইসরায়েলের উপর আগের মতো চাপ তৈরি হচ্ছে না। মানবিক সংকট ও সমালোচনা অনেকটাই আড়ালে চলে গেছে। এটা নেতানিয়াহুর জন্য কূটনৈতিকভাবে স্বস্তির পরিস্থিতি তৈরি করেছে বলে শঙ্কা জানিয়েছেন তারা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যুদ্ধকালীন নেতৃত্বের কারণে জনপ্রিয়তা কিছুটা বেড়েছে নেতানিয়াহুর। জরিপে তার প্রতি আস্থা বৃদ্ধি পাওয়ায় আগাম নির্বাচনের সম্ভাবনাও জোরালো হচ্ছে। নিজেকে শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করে রাজনৈতিক অবস্থান মজবুত করার সুযোগ পেয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ তাকে রাজনৈতিক পুনরুজ্জীবিত করার হাতিয়ার হতে পারে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল ইস্যুতে ওয়াশিংটন কিয়েভ বৈঠক। জাপোরিজিয়ায় রুশ ড্রোন হামলায় নিহত 2। জ্বালানি অবকাঠামোতে ক্ষয়ক্ষতির অভিযোগ জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান অবতরণে অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। স্থানীয় সময় শুক্রবার দেশটির পার্লামেন্টে এমন তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে 2টি বিমান অবতরণের অনুমতি চেয়েছিল যুক্তরাষ্ট্র। নিজেদের দেশের নিরপেক্ষতা বজায় রাখতেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে জানান দিশানায়কে। একই সময়ে ইরানও তাদের 3টি জাহাজে শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়েছিল। ভারতের আয়োজন করা একটি নৌমহড়ায় অংশ নেওয়ার পর জাহাজগুলো শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল, সেই অনুরোধও প্রত্যাখ্যান করে দেশটি।
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন সামরিক সমীকরণ গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় মিত্রদের শক্তিশালী করতে $16.5 বিলিয়ন অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। ড্রোন, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আধুনিক রাডার সবই থাকছে এই প্যাকেজে। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ অঞ্চল জুড়ে সংঘাতের মাত্রা আরও বাড়াতে পারে। ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য গড়তে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় মিত্রদের শক্তিশালী করতে $16.5 বিলিয়ন অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতির যুক্তি দেখিয়ে এই অনুমোদন দেন। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, চুক্তির সবচেয়ে বড় অংশ যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ঝুলিতে। $8.4 বিলিয়ন এই প্যাকেজে থাকছে উন্নত ড্রোন, নির্ভুল ক্ষেপণাস্ত্র, আধুনিক রাডার এবং F-16 যুদ্ধবিমান। এই সরঞ্জামগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াবে। চুক্তি অনুযায়ী কুয়েত পাচ্ছে $8 বিলিয়ন এয়ার ও মিসাইল ডিফেন্স রাডার সিস্টেম, যা ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে জর্ডানের জন্য তুলনামূলক ছোট হলেও কৌশলগত সহায়তা বিমান ও গোলাবারুদ রক্ষণাবেক্ষণে $70 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে। বিশ্বের প্রায় 1/5 তেল গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম এক মাসে উল্লেখযোগ্য হারে বাড়ায় বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সংকট আরও গভীর হতে পারে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সেনা ঘাঁটির ওপর দিয়ে বেশ কয়েকটি অজ্ঞাত ড্রোন উঠতে দেখা গেছে। এই ঘটনার পর হোয়াইট হাউসে জরুরি একটি বৈঠক শেষে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই ঘাঁটিতেই বসবাস করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেট। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ওয়াশিংটন ডিসির ফোর্ট ম্যাকনায়ার সামরিক ঘাঁটির উপরে রহস্যজনক ড্রোন শনাক্ত করা হয়। এর পরপরই আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ও নজরদারি। ওই এলাকায় বসবাসকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেটকে প্রথমে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। তাৎক্ষণিকভাবে ড্রোনটির উৎস বা এটি কোনো হামলার অংশ কিনা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো সাড়া দেয়নি। মন্তব্য করতেও অস্বীকৃতি জানান পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলো। তবে এ ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন হুমকির ইঙ্গিত বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের এ ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে বলে আগেই চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন। এর আগে ইরানের ওপর মার্কিন হামলার জবাবে ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার ঘটনা ঘটতে পারে মর্মে স্থানীয় পুলিশ প্রশাসনকে সতর্ক করেছিল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড ঋণের বোঝার চাপে পড়েছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মার্কিন ঋণ ছাড়িয়েছে $39 লাখ কোটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য এটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ। ইরানের যুদ্ধ ছাড়াও কর ছাড়, প্রতিরক্ষা খাতে বাড়তি ব্যয় এবং অভিবাসন নীতির কঠোরতার কারণেও ঋণের পরিমাণ দ্রুত বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ঋণের চাপ সাধারণ মানুষের জীবন ব্যবস্থা, পণ্যমূল্য এবং বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী যুদ্ধ ব্যয় এর মধ্যেই প্রায় $1200 কোটি ছাড়িয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। যদিও প্রশাসন দাবি করছে ঘাটতি কিছুটা কমেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে দ্রুত ঋণ বৃদ্ধি দীর্ঘমেয়াদে বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। মার্কিন তদন্ত প্রতিবেদনে মাদক কারবারের সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নাম উঠে এসেছে, যদিও তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের পরিচালিত দুটি পৃথক তদন্তে উঠে এসেছে পেট্রোর নাম। তদন্তে দেখা যাচ্ছে 2022 সালের নির্বাচনের আগে তিনি কোনো মাদক পাচারকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা। তদন্ত বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগ সরাসরি অস্বীকার করে পেট্রো জানিয়েছেন, জীবনে কখনো মাদক পাচারকারীদের সঙ্গে তার যোগাযোগ হয়নি।
গণতন্ত্র রক্ষার দাবিতে জনসমুদ্রে পরিণত হয়েছে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। নতুন সরকারের প্রস্তাবিত বিভিন্ন আইন, অভিবাসন নীতি ও ইউক্রেনকে আর্থিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সমালোচনা বেড়েছে এই সরকারের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতেই আন্দোলনে নামেন দেশটির হাজারো মানুষ। গণতন্ত্র রক্ষায় এমন বিক্ষোভ আগামী দিনগুলোতেও চলবে বলে জানান আন্দোলনকারীরা। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। স্থানীয় সময় শনিবার রাজধানীর তেলনা পার্কে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। স্মৃতিবিজড়িত এই স্থানে আবারও উচ্চারিত হয় গণতন্ত্র রক্ষার স্লোগান, লেটস ডিফেন্ড ডেমোক্রেসি। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিশ ও তার জোট সরকার দেশের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে। ইউক্রেনকে সমর্থন থেকে সরে এসে দেশকে একটি স্বৈরাচারী পথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। আমি এখানে এসেছি কারণ আমি বুঝতে পেরেছি আমাদের প্রতিবাদ করতে হবে। বর্বর, অসভ্য আর মিথ্যাবাদীরা আমাদের শাসন করতে পারবে না। এখনই সময় এ বিষয়ে কিছু করার। আমি এখানে গণতন্ত্র রক্ষা করতে এসেছি। এটি রক্ষা করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রতিবাদ করা জরুরি, যাতে আমরা রাজনীতিবিদদের তা দেখাতে পারি। গেল অক্টোবরের নির্বাচনে বড় জয় পেয়ে জোট সরকার গঠন করেছে বাবিশের এএনও আন্দোলন, যেখানে যুক্ত হয়েছে অভিবাসন বিরোধী দল এবং ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠী। ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ ও অভিবাসন নীতির বিরোধিতা এবং ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রত্যাখ্যান করায় সমালোচনা বেড়েছে এই সরকারের বিরুদ্ধে। নতুন সরকারের প্রস্তাবিত বিভিন্ন আইন ও বাবিশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকি জালিয়াতির মামলায় তার দায়মুক্তি বহাল রাখার সিদ্ধান্তে ক্ষোভ বাড়ে। এ প্রেক্ষিতেই সমাবেশের ডাক দেয়া হয়। আগামী দিনগুলোতেও এমন বিক্ষোভ চলবে বলে জানান বিক্ষোভকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। যুক্তরাজ্যের নৌঘাঁটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে এক ইরানি নাগরিক ও আরেক রোমানীয় নারীকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার স্কটল্যান্ডের HM নেভাল বে ক্লাইড নৌঘাঁটি থেকে তাদের আটক করা হয়। পুলিশের এক মুখপাত্র জানান, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ঘাঁটির ভেতরে প্রবেশের চেষ্টার সময় ধরা হয় তাদের। আগামী 23 মার্চ তাদের ডাম্বারটন শেরিফ আদালতে হাজির করার কথা রয়েছে। ব্রিটিশ গণমাধ্যমগুলো গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানায়, ওই দুই ব্যক্তি ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা এবং সাবমেরিনগুলোর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে এমন কিছু এখনো জানায়নি। এ ঘটনার পর নৌঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়ের মধ্যে নতুন দফার আলোচনায় ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। এতে উঠে এসেছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল ইস্যু। এর মধ্যেই ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শিশুসহ আরও 2 জন। দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতেও মস্কো হামলা চালিয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের ঝাপোরিজিয়া অঞ্চলে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একটি আবাসিক ভবনে ড্রোনটি সরাসরি আঘাত হানে। এছাড়া জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার পর দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি। হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নতুন দফায় আলোচনায় বসে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে স্টিভ উইটকফ, ট্রাম্প জামাতা জেরেড কুশনার সহ হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং পররাষ্ট্র দপ্তরের নীতি উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই আলোচনায় মূল বিষয় ছিল দ্বিপাক্ষিক নথি এবং একটি বিস্তৃত ড্রোন চুক্তি। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা ও সামরিক সহযোগিতার কাঠামো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি। তবে আলোচনার টেবিলে বড় ইস্যু হয়ে উঠেছে ওয়াশিংটনের রুশ তেলের উপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত। এ পদক্ষেপে বৈশ্বিক জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হলেও ইউক্রেনের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। এতে রাশিয়ার অর্থনৈতিক চাপ কমে গিয়ে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রোববারও আলোচনা চলবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সিরিয়ার দক্ষিণাঞ্চলের হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানায়। একই সঙ্গে তুরস্কের আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। ইসরায়েলের দাবি, সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে
দামেস্ক এই যুক্তিকে ভিত্তিহীন অজুহাত হিসেবে প্রত্যাখ্যান করেছে এবং এটিকে দেশের আঞ্চলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে। দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। রাজধানী হনুলুলুর উত্তরে প্রায় ৫,৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৩৮ জনকে। ভারী বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, অনেক জায়গায় পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি ও যানবাহন। জনবহুল দ্বীপ ওয়াহুতে একটি বাঁধ ভেঙে পড়ার ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। কোনোলো নামের শক্তিশালী আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবে এই বন্যা সৃষ্টি, যা এরই মধ্যে অঙ্গরাজ্যের অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি করেছে। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে দীর্ঘদিন ধরে চলছে ভয়াবহ খরা। প্রায় 2 দশকে বৃষ্টিপাত কমে গেছে উল্লেখযোগ্যভাবে। সেই সঙ্গে বাড়ছে পানির ওপর চাপ। এর পেছনে অ্যাভোকাডো চাষ আর খনি শিল্পকে দায়ী করছেন চাষি ও খামারিরা। চিলির পাহাড়ে নীরব এক লড়াই। পানি নিয়ে টানাপোড়েন এখন জীবন মরণের প্রশ্ন। অ্যাভোকাডো চাষ, খনি আর জলবায়ু পরিবর্তনের চাপে শুকিয়ে যাচ্ছে নদী খাল। 2 দশকের মারাত্মক খরায় কৃষক খামারিরা পড়েছেন অস্তিত্ব সংকটে। চিলির ভ্যালপারাইসো অঞ্চলে দীর্ঘদিন ধরে চলছে ভয়াবহ খরা। বৃষ্টিপাত কমে গেছে উল্লেখযোগ্যভাবে। সেই সঙ্গে বাড়ছে পানির ওপর চাপ। গবেষণায় উঠে এসেছে শহরটির কেন্দ্রীয় নদী অববাহিকাগুলোর মধ্যে পেটোরকা ও অ্যাকনকাগুয়া উপত্যকায় সবচেয়ে বেশি পানি সংকটে ভুগছে। এই অঞ্চলে উৎপাদিত হয় দেশের 60 থেকে 70% অ্যাভোকাডো, যা জাতীয় খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু পাহাড় জুড়ে অ্যাভোকাডো বাগান বিস্তারের সঙ্গে সঙ্গে বিতর্কও বাড়ছে। অনেকের অভিযোগ, বড় আকারের চাষে ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহার হচ্ছে, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। তবে কৃষকদের একাংশ এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, অ্যাভোকাডো তুলনামূলকভাবে পানি সাশ্রয়ী ফসল। কিন্তু স্থানীয় পশুপালক ও ছোট কৃষকদের মতে গভীর নলকূপের মাধ্যমে ধনী চাষিরাই পানির নিয়ন্ত্রণ নিয়েছে, ফলে সাধারণ মানুষ ও ছোট খামারিরা বঞ্চিত হচ্ছেন। এদিকে শুধু কৃষিই নয়, পানি সংকটের পেছনে খনি শিল্পকেও দায়ী করছেন স্থানীয় প্রশাসন ও কৃষকরা। তাদের অভিযোগ, তামা খনিগুলো অগ্রাধিকার ভিত্তিতে পানি পায়, যা সংকটকে আরও তীব্র করছে। অ্যাকনকাগুয়া উপত্যকার ফুলচাষিরা বলছেন, চোখের সামনে ফসল শুকিয়ে গেলেও বাঁচানোর মতো পানি নেই। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। জার্মানির রাজধানী বার্লিনের চিড়িয়াখানার ছোট্ট বাঘশাবক লিলি এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। খেলা, দৌড়ঝাঁপ আর মায়ের সঙ্গ সব মিলিয়ে তার প্রথম দুনিয়া দেখার গল্প যেন জীবন্ত হয়ে উঠেছে। তবে এই আনন্দের আড়ালেই রয়েছে এক গুরুত্বপূর্ণ বার্তা, বিলুপ্তির মুখে থাকা প্রজাতি রক্ষার লড়াই। বিশেষজ্ঞরা বলছেন, লিলি শুধু একটি শাবক নয়, ভবিষ্যৎ সংরক্ষণের প্রতীক। মায়ের সঙ্গে ছুটোছুটি করছে বাঘশাবক লিলি। কখনো খেলছে, কখনো মায়ের পাশে লুকিয়ে থাকছে। তার প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দি করছেন দর্শনার্থীরা। কাচের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে মানুষ দেখছে তার দুনিয়া আবিষ্কারের প্রথম দিনগুলো। জার্মানির রাজধানী বার্লিনের চিড়িয়াখানায় দেখা মিলল এমন চিত্রের। 2026 সালে জন্ম নেয় এই শাবক। কয়েক মাস পর আনুষ্ঠানিকভাবে নাম রাখা হয়। চিড়িয়াখানার পরিচালক জানান, লিলির মা বিপন্ন প্রজাতির একটি বাঘ। বিশ্বজুড়ে এই প্রজাতির মাত্র 600 থেকে 800টি বাঘ অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হয়। এই প্রজাতির জিনগত বৈশিষ্ট্য সংরক্ষণ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, লিলিকে ঘিরে দর্শনার্থীদের বাড়তে থাকা আগ্রহকে কাজে লাগিয়ে বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা তৈরির চেষ্টা করছেন তারা। বিশেষজ্ঞদের মতে, এমন প্রতিটি জন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক একটি সম্ভাবনা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চ্যাটবটের সীমা পেরিয়ে এবার স্বয়ংক্রিয় এআই এজেন্ট সামনে এনেছে চীনের প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান বাইদু। বেইজিংয়ের এক অনুষ্ঠানে উন্মোচন করা হয় তাদের নতুন এআই এজেন্ট লবস্টার, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন করতে পারে জটিল সব কাজ। তবে সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলছেন, সংবেদনশীল ডেটা ব্যবস্থাপনায় তৈরি হতে পারে নতুন চ্যালেঞ্জ।
চীনের প্রযুক্তি জায়ান্ট কোম্পানি বাইদো উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের এআই এজেন্ট লবস্টার। রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। ওপেন সোর্স প্ল্যাটফর্ম ওপেন ক্লো এর উপর ভিত্তি করে তৈরি করা এসব এজেন্ট চ্যাটবটের তুলনায় অনেক বেশি স্বয়ংক্রিয়। ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন তৈরি, গবেষণা, এমনকি কফি অর্ডার সবকিছুই করতে পারে মানুষের আচরণ অনুকরণ করে। প্রযুক্তিবিদদের মতে প্রচলিত চ্যাটবট যেখানে ব্যবহারকারীর নির্দেশের উপর নির্ভরশীল, নতুন এজেন্টগুলো সেখানে নিজে থেকেই কাজ সম্পন্ন করতে পারে। এই সক্ষমতা চীনের এআই প্লাস নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য অর্থনীতির প্রতিটি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো। চলমান চ্যাটবটগুলো ব্যবহারকারী নির্দেশের অপেক্ষায় থাকে। নতুন এই এআই এজেন্টগুলো অনেক বেশি স্বয়ংক্রিয়। এগুলো মানুষের আচরণ অনুকরণ করতে পারে এবং নিজে থেকেই একাধিক কাজ সম্পন্ন করতে সক্ষম। তবে প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বাড়ছে নিরাপত্তা উদ্বেগও। বিশেষজ্ঞরা বলছেন এআই এজেন্ট যত বেশি সক্ষম হবে, নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে। বিশেষ করে সংবেদনশীল ডেটা ব্যবস্থাপনায় নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে বেশি। স্থানীয় সরকার একদিকে যেমন এআই ব্যবহারে উৎসাহ দিচ্ছে, অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থাগুলো বারবার এগুলোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। শীতের বিদায় আর বসন্তকে স্বাগত জানানোর শতাব্দী প্রাচীন রীতি পোল্যান্ডে, যেখানে পোড়ানো হয় পোলিশ বিশ্বাস অনুযায়ী শীতের দেবী মার্জান্নার প্রতিকৃতি। শীতের ভয়াবহ সময়কে প্রতীকী বিদায়ের বিশ্বাস থেকেই এমন প্রথার সূচনা। এই আচারকে ঘিরে দেশটির সাপোর্ট শহরে তৈরি হয় উৎসব মুখর এক পরিবেশ, যেখানে যোগ দেয় শহরটির কয়েকশো পরিবার। শীতকে বিদায় জানাতে আগুন দিয়ে পুরানো হয় শীতের দেবী মার্জান্নার প্রতিকৃতি। এমন অদ্ভুত রীতিতেই শীতকে বিদায় জানিয়ে বসন্তকে স্বাগত জানায় পোল্যান্ডের সাপুট শহরের কয়েকশো পরিবার। গ্রুজিস্কো উন্মুক্ত প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সামনে আয়োজন করা হয় এমন উৎসবের। শতাব্দী পুরনো এই রীতি ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। দশম শতাব্দীর স্লাভিক পোশাকে সজ্জিত জাদুঘরের কিউরেটর জানান, মধ্যযুগে কঠোর শীত মানেই ছিল দুর্ভিক্ষ আর উচ্চ মৃত্যুহার। তাই মার্জান্নার প্রতিকৃতি পুড়িয়ে সেই ভয়াবহ সময়কে প্রতীকীভাবে দূরে সরানোর বিশ্বাস থেকেই এ প্রথার সূচনা। মার্জান্না শীতের সঙ্গে সম্পর্কিত সবকিছুর প্রতীক। দুর্ভিক্ষ, খারাপ আবহাওয়া এবং রোগ ব্যাধি এসবের প্রতীক। এ সময়ে আমরা তাকে বিদায় জানাতে চেষ্টা করি। আমি আশা করি আমরা সফল হব। সে এবছর আর ফিরে আসবে না। ঐতিহ্য অনুযায়ী প্রতিকৃতিকে পুড়িয়ে কাছের জলাশয়ে ভাসিয়ে বা ডুবিয়ে দেওয়ার রীতিও রয়েছে। তবে এবারের আয়োজনে শুধুমাত্র আগুনে পুরানোর অংশটুকুই পালন করা হয়, যা শীতের বিদায়কে প্রতীকীভাবে তুলে ধরে। উত্তর গোলার্ধে বসন্ত বিষুবের সময়কে কেন্দ্র করেই এই আয়োজন করা হয়। মার্চের এই সময়ে দিনরাত সমান হয়ে আসে আর প্রকৃতি ধীরে ধীরে শীত থেকে উষ্ণতার দিকে এগোয়। নতুন সূচনা আর আশার বার্তা নিয়েই মানুষ বরণ করে নেয় বসন্তকে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। উৎসবের আমেজে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ইন্দোনেশিয়া সহ দেশে দেশে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ঈদ হয়ে উঠেছে আবেগ, সংযোগ আর ভালোবাসার বন্ধন। ঈদ উল ফিতর উপলক্ষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে সমগ্র মুসলিম বিশ্ব। ভারতের রাজধানী নয়াদিল্লির জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের এই বিশাল কাতার বার্তা দিচ্ছে ভালোবাসা, ভ্রাতৃত্ব আর ত্যাগের। পশ্চিমবঙ্গ জুড়েও ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সবাইকে ঈদ মুবারক। আমরা চাই এই দেশে শান্তি আসুক, ভালোবাসা আছে। আল্লাহ से दुआ मांगा है कि हम लोग बढ़िया से रहें, हमारा हिंदुस्तान बढ़िया से रहे। ভারতের পাশাপাশি পাকিস্তানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। জামাত শেষে কোলাকুলি আর দোয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বার্তা। ঈদের আনন্দে ভাসছে ইন্দোনেশিয়াও। পাকানসারি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের জামাত। আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদে সকালে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। দেশটির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারেও একাধিক জামাত হয়। যোগ দেন প্রবাসীরাও।
জাপানের মদিনা মসজিদ, টোকিও সহ বিভিন্ন মসজিদে সকাল থেকেই একাধিক ঈদ জামায়াতের আয়োজন করা হয়। এবারের ঈদ জাপানের টানা 3 দিনের সরকারি ছুটির মধ্যে পড়ায় উৎসবের আমেজে যোগ হয়েছে বাড়তি মাত্রা। প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ায় 2 দিনে ঈদ উদযাপন করেছেন মুসলিমরা। সিডনির ল্যাকেম্বা ও মিন্টো সহ বিভিন্ন এলাকায় শতাধিক জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। আফ্রিকার দেশগুলোর বাংলাদেশি কমিউনিটিতে ছিল ঈদের আমেজ। দেশগুলোর মসজিদগুলোতে দল বেঁধে ঈদের জামায়াতে অংশ নেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। দেশে দেশে নির্যাতিত মুসলমানদের জন্য করা হয় বিশেষ দোয়া। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ইতালিতে 22 ও 23 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। 2 দিন ব্যাপী অনুষ্ঠেয় এই গণভোটে হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশি সহ বিদেশিরা পড়তে পারে মহা বিপদে। দেশের বিচার ব্যবস্থা সংস্থা নিয়ে আয়োজিত এই গণভোট রাজনৈতিক অঙ্গনে একটি তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। নিম্ন আদালতগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়া এই মূল লক্ষ্য বলে মনে করছে বিরোধী দল। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। আদালতের রায়ে কট্টর ডানপন্থী মেলোনি সরকারের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। এমনকি অবৈধ অভিবাসীদের আলবেনিয়া পাঠিয়েও আদালতের রায়ে তাদেরকে আবার ফেরত আনতে হয়েছে ইতালিতে। এ অবস্থায় বর্তমান সরকার বিচার বিভাগে বড় ধরনের পরিবর্তন আনতে আয়োজন করতে যাচ্ছে গণভোটের। তবে বিরোধী দলগুলো অভিযোগ করে বলছে বিচার বিভাগ নিজের নিয়ন্ত্রণে নিতেই এমন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। ইতালি প্রবাসী বাংলাদেশিরা বলছেন এবার গণভোটে হা বিজয়ী হলে বাংলাদেশি সহ অন্যান্য প্রবাসীরা বিপদে পড়তে পারেন। রোম সিটি কর্পোরেশনের 5 নম্বর পৌরসভার প্রেসিডেন্ট মাউরু কালিস্তে না ভোট দেওয়ার পক্ষে আহ্বান জানান। এই গণভোট সংবিধান অক্ষুণ্ণ রাখার ভোট। এই গণভোট স্বাধীনতা ও ব্যক্তিমর্যাদা রক্ষার ভোট। এর মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতাকে সুকৌশলে খর্ব করার একটা উদ্দেশ্য তাদের রয়েছে। অনেক বাংলাদেশিকে বর্তমান সরকার আলবেনিয়াতে পাঠিয়েছিল, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা থাকার কারণেই তাদেরকে আবার ইতালিতে ফিরে আনতে বাধ্য হয়েছে। বর্তমানে যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে এই স্বাধীনতাটা আর থাকবে না। গণভোটে প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে বিচারক এবং প্রসিকিউটরদের ক্যারিয়ার সম্পূর্ণ আলাদা করা, বিচার বিভাগের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা CSM ভেঙে 2টি আলাদা সংস্থা তৈরি, কিছু সদস্য জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচন এবং বিচারকদের আচরণবিধি নিয়ে কমিটি গঠন করা। সরকার বলছে এই সংস্কার বিচার ব্যবস্থাকে আরো স্বচ্ছ, দ্রুত এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করবে। অন্যদিকে বিরোধীরা বলছে এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রসিকিউটররা রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যেতে পারেন। বর্তমান সরকার বেশ কয়েকটি মামলার রায়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়, ফলে বিচার বিভাগকে সরকারের নিয়ন্ত্রণে নিতেই এই গণভোটের আয়োজন বলে মনে করছেন সমালোচকরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলের দিমনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি অস্বীকার তেল আবিবের। হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম। যুদ্ধে ইতিহাসের ভয়াবহতম জ্বালানি সংকটের আশঙ্কা IEA প্রধানের। তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম। এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল ইস্যুতে ওয়াশিংটন কিয়েভ বৈঠক। জাপোরিজিয়ায় রুশ ড্রোন হামলায় নিহত 2, জ্বালানি অবকাঠামোতে ক্ষয়ক্ষতির অভিযোগ জেলেনস্কির। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।